মাথায় এখানে গুলিবিদ্ধ হইলাম, আমার ঘাড়ে, পিঠে এবং এই যে পায়ে টিয়ার শেল। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাইতে হইলে আমাদের রাস্তায় থাকতে হবে। আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ, তখন আমার পরিবারের সবাই তারাও রাস্তায় নামছে। দুইজনকে দুই কাঁধে ধরছি এবং তখনও তারা কথা বলতেছিল। ফজরের পরের থেকে একবার এশার পৈরা বাড়িতে গেছে। জনাব মোহাম্মদ ইব্রাহিম সরকার, তিনি জুলাই আন্দোলনের একজন সৈনিক এবং আহত, দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। আমি যতদূর জানতে পারলাম যে আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজেই উদ্বুদ্ধ হয়ে আপনি আন্দোলনে শরীক হয়েছিলেন, সেই গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে বিগত 17 বছর কি অবস্থায় দেশবাসী ছিল এটা সবাই জানে, আমরাও জানতাম। যখন ছাত্ররা এই আন্দোলনে ডাক দিলেন তখন আমজনতা আমরা সবাই এটাতে মতামত ব্যক্ত করলাম। প্রথম তো ছাত্ররা বিশ্ববিদ্যালয় লেভেলে করেছিল, কিন্তু আপনারা যেহেতু আমজনতা, অর্থাৎ আপনি অন্য পেশার মানুষ, কখন থেকে আপনারা মনে হলো যে আন্দোলন নামা দরকার? যে যখন দেখলাম সরকার তার সরকারি বাহিনী দিয়ে সাধারণ ছাত্রদেরকে ব্যাপক মারধর এবং গুলি এবং মেরে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকে মারছে, যেমন আবু সাইদকেও মারা হয়েছে, ওয়াসিম ভাইকেও মারা হয়েছে চট্টগ্রামে, তখন থেকেই নিজেকে প্রস্তুতি নিলাম যে না, এখন থেকে আর পিছপা হওয়া যায় না। এখন ছাত্রদের, যেহেতু আমারও সন্তান আছে, ভবিষ্যৎ তো তারাই, এখন সেই ভবিষ্যৎগুলিকে যদি সরকার তার বাহিনী দিয়ে মেরে ফেলে তাহলে তো ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না, এই দেশ বলতে কিছু থাকবে না। তখন নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে ছাত্ররা যখন কমপ্লিট শাটডাউন ডাক দিল 2024 সালের 17 তারিখ বুধবার, আবু সাইদ মারা গেলেন 16 তারিখ মঙ্গলবার। তারপরে থেকেই আমরা রাস্তায়, শুধু আমি না, আমাদের এলাকার অনেকেই এবং আমার ফ্যামিলি সহ সবাই। আপনি কোন এলাকায় আন্দোলনে ছিলেন? আমি মূলত রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। জি, ওখানে আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা যখন রাস্তায় বসে গোল হইয়া তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, আলাপচারিতা করছিল, তাদের ওইখানে যাইয়া বসলে তারা খুব আনন্দ ফিল করতো যে মুরব্বীরা আমাদের সাথে আছে, আমাদের গার্ডিয়ান আছে, তারা আমাদেরকে খুব সম্মান করতেন, উৎসাহ পেত এবং সম্মান করতেন, আমাদেরকে অনেক সম্মান করতেন। জি 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 তখন নিজের পকেট টাকা খরচ করে খাবার খাওয়াইছি। আচ্ছা, কয় তারিখে? এটা প্রায় প্রতিদিনই খাওয়াইছি। 17 তারিখ থেকে শুরু হলো? জি, একেবারে আমি 4 তারিখ, আগস্টের 4 তারিখে আমি গুলিবিদ্ধ হয়েছি। আচ্ছা, এর আগ পর্যন্ত আপনি কন্টিনিউ ছিলেন? কন্টিনিউ রাস্তায় ছিলাম, আল্লাহর রহমত। যখন 17 তারিখ থেকে যখন ছাত্ররা কমপ্লিট শাটডাউন ডাকলো, তারপরের থেকে আমজনতা, শুধু আমি এখানে আরও অনেকেই, আমরা প্রত্যেকেই তাদের সহযোগী হয়েছি, রাস্তায় নামছি, তাদেরকে উৎসাহ দিছি এবং তারা আমাদেরকে খুব সম্মান দেখাইছেন। আপনি তো চাকরি করতেন? জি। আপনি ওইখানে সময়টা কখন দিতেন? কাজ তখন, যেহেতু আমি ড্রাইভিং পেশায় আছি এবং ব্যক্তিগত গাড়ি চালাই, তখন আমার কাজটা বন্ধ ছিল। আচ্ছা, এই জন্য আমি পুরোপুরি সময়টা ছাত্রদেরকে দিতে পারছি। রাজপথে আমি ফজরের পরের থেকে একবার এশার পৈরা বাড়িতে গেছি। আচ্ছা আচ্ছা, এতটা সময় আমি রাস্তায় থাকতাম এবং এটা নিয়ে আমার পরিবার খুব উদ্বিগ্ন থাকতো যে কখন কি হয়ে যায়। তখন আমি বলছি, দেখো, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাইতে হইলে আমাদের রাস্তায় থাকতে হবে। যেহেতু আমরা 71 দেখি নাই, শুনছি, কিন্তু এখন 24 আমাদের সামনে চলে যেতেছে। এখন আমাদের এই ছাত্ররা যদি এইভাবে অকাতরে জীবন দেয় আর তাদের যদি আমরা সাহস যোগাইতে না পারি এবং তাদের সাথে যদি আমরা একাত্মতা ঘোষণা করতে না পারি, তাহলে এই জীবন রাইখে লাভ নেই। তখন আমার পরিবারের সবাই তারাও রাস্তায় নামছে। আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ। তখন আমরা মূলত ছিলাম ধনিয়া কলেজ এবং শনির একটা আন্ডারপাস, এতটুকুর ভিতরে আমরা ছিলাম সীমিত সময়ের জন্য। জি, না, সীমিত জায়গার ভিতরে ছিলাম। তখন আপনাদের মধ্যে যোগাযোগটা কেমন হতো, যে রাস্তায় নামবেন কিনা? না, যেহেতু আমরা নিজেরাই সহযোগী হয়ে নামছি, এই জন্য কারোর সাথে কোনো যোগাযোগ না, আমি আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় এসে পড়ছি এবং আমরা খুব সতর্কতা অবলম্বন করছি যে আমরা ফ্যামিলি জাস্ট কোথাও যাইতেছি, এরকম একটা ইয়া। আচ্ছা আচ্ছা, মানে এই ইয়াটা রাখছিলেন, যে কৌশলটা রাখছিলেন যে আমরা ফ্যামিলি কোথাও যাচ্ছি। জি জি, কোথাও যাচ্ছে। এইভাবে 4 তারিখে গিয়ে আপনি গুলিবিদ্ধ হলেন। সেই দিনকার গল্প যদি বলেন, যে শুরুটা কেমনে হয়েছিল দিনটা? আমি ফজর নামাজ পড়া যখন রাস্তায় আসলাম, আসার পরে ব্যাপক জনতা উৎসাহ দেখতেছিলাম।
যেহেতু আমি পিছন থেকেই এটার সাথে রাস্তায় ছিলাম, তো তখন আরও ভালো লাগতেছিল। বেশ কয়েকটা দিন আমি রাস্তায় কাটাইছি, এই জন্য ছাত্ররা কি বলে ওইটা মাথায় রাখতাম। আচ্ছা, আর প্রত্যেকটা নির্দেশনাটা কি ছিল? জি, প্রত্যেকটা ছাত্রই বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা সমন্বয়করা কি বলতেছেন, ওনারা যেটা বলবেন আমরা সেটা ফলো করব। তো যেহেতু ছাত্ররা রাস্তায়, আমি নিজেও রাস্তায়, আমার ফ্যামিলি রাস্তায়, তো এই জন্য তাদের সাথে আমাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়েছিল। আচ্ছা, যদিও অজানা, জি, কিন্তু প্রত্যেকের সাথে এমন একটা সম্পর্ক হয়েছিল যে আমাদের সাথে তাদের সাথে একটা গভীর আত্মার সম্পর্ক। আচ্ছা, তো এইভাবে হওয়ার পরে 4 তারিখে আমরা শুনতেছিলাম যে যাত্রাবাড়িতে বেশ হতাহত হয়েছে, যে রায়ের কদমতলী থানাতে হচ্ছিল। তো প্রথমে আমরা কদমতলী থানার দিকে গেছিলাম, কিন্তু বিশ্ব রোড থেকে আর ভিতরে ঢোকার সাহস করতে পারিনি। আচ্ছা, তো যারাই সাহস করে গেছেন ওনারা ভ্যানে, রিক্সায় অথবা কেউ কাতে করে এই যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসতেছিলেন। তখন ওখান থেকে আমরা যাত্রাবাড়ি খবর পেলাম যে যাত্রাবাড়িতে এরকম হইতেছে। তখন আমরা যাত্রাবাড়ি আসলাম, আসার পরে থানার সামনে দেখলাম যে প্রচুর লোক। আমরা এইভাবে আসছি না, আমরা স্লোগান দিতেই আসছি। আচ্ছা, আমরা কিন্তু স্লোগান থামাইনি। আচ্ছা, আমরা স্লোগান ছাত্ররা দিতেছিল, আমরা তাদের সাথে সাথে স্লোগান দিয়ে এক পর্যায়ে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে গুলি করা আরম্ভ হইল। কয়টার দিকে? এইটা খুব সম্ভবত 2:30টার দিকে হবে। আচ্ছা, তখন যেহেতু আমি মাঝামাঝি ছিলাম, যাত্রাবাড়ি থানার গেট বরাবর আপনার যে ডিভাইডার আছে, ডিভাইডারের মাঝামাঝি ছিলাম। আচ্ছা, ব্যাপক গোলাগুলি আরম্ভ হইল। সামনের সারির যারা ছিলেন তারা পিছনে দ্রুত দৌড়ে আসতেছিলেন। আমরা যেহেতু মাঝে ছিলাম, তাদের ধাক্কায় আমরা পুড়ে গেছি। তখন আমার ছেলেমেয়েরা তারা একটু দূরে ছিল, আর আমি একটু দেখার জন্য অগ্রসর হয়ে সামনে গেছিলাম। তখন কিছুক্ষণের পরেই গোলাগুলি মোটামুটি আওয়াজ কমে গেছে। পরে দেখতেছি যে সামনে অনেক শিশু বাচ্চাও আছে, মাজারও বসে আছে, এই জাতীয় লোকগুলি আহত হয়ে কাতরাচ্ছে, মানে গুলি খেয়ে? যে গুলি খায়। তখন যখন উঠার পরে যখন তাদেরকে দেখলাম এই অবস্থা, তখন আমি বলছি যে এটা তো আগে ছিল যে মরছি, কিন্তু এখন যেহেতু সামনে গুলিবিদ্ধ অবস্থায় অনেক ভাই কাতরাচ্ছেন, তাদেরকে ফেলে দিয়ে যায় কিভাবে, এই জন্য তাদেরকে উদ্ধার করতে গেছি। আমি যাইয়া 2 জনকে 2 কাঁধে ধরছি, এবং তখনও তারা কথা বলতেছিল কিন্তু তারা কাঁপতেছিল। তখন তাদেরকে 2 জনকে 2 কাঁধের ভিতরে ধরাই আমি তাদেরকে নিয়ে উঠে এই 5 থেকে 7 কদম আগাইছি, আবার গুলি। যখন গুলি করা হইলো তখন আমি আমার মাথায় এখানে গুলিবিদ্ধ হইলাম, আমার ঘাড়ে, পিঠে এবং এই যে পায়ে টিয়ার শেল। আচ্ছা, আরেকটার একটু পরে আর কি। জি জি, মানে আরেকটার দিকে গুলি শুরু হলো। জি, এই ঘটনা পরম্পরায়। জি 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 জি। আসলে যখন গায়ে গুলি লাগছে, আমার 2 কাঁধে 2টা ছেলে, আমি তাদেরকে এভাবে ধরছি। যখন আমার গায়ে গুলি লাগছে আমি কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব করছি, এবং খুব শরীরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছিল। তো ওইদিকে ভ্রুক্ষেপ নেই, যেহেতু আমার 2 হাতে 2টা গুলিবিদ্ধ বাচ্চা। না মানে আমার বয়স হিসাব করলে তারা বাচ্চা। তখন তাদেরকে আমি যেহেতু 2 কাঁধে ধরাইছি, যখন নিয়ে আসতেছি, মোটামুটি 20-25 গজ আসার পরে অনেক সহযোগী পাইছি আলহামদুলিল্লাহ। তখন তারা আমার কাছ থেকে বললো, মুরব্বী ছাড়েন, ওদেরকে আমরা রিক্সাতে করে নিয়ে যাচ্ছি, এবং তারা রিক্সাতে করে নিয়ে গেল। তা আমি আমার ফ্যামিলির লোকজনকে বিশ্রাচ্ছিলাম যে তারা কোথায়, মানে এতক্ষণে হুঁশ হয়েছে যে আমার ফ্যামিলির লোকগুলি কোথায়। তখন আমার ফ্যামিলির লোকগুলি তারা একটা মৎস্য ভান্ডার, যাত্রাবাড়ি মাছের আড়ত, ওইদিকে তারা অপেক্ষা করতেছিলেন। আচ্ছা, আপনার জন্য? আমার জন্য। কিন্তু তারা এই সময় শুনে নাই গুলির শব্দ? হ্যাঁ, তারা তো ওই যে যখন গোলাগুলি আরম্ভ হয়েছে তখন তারা ওই যেহেতু তারা পিছনে ছিল, আর আমি একটু অগ্রসর হয়ে গেছিলাম, হ্যাঁ, যে কি হচ্ছে দেখি। এরপরে আমি যখন আমার ফ্যামিলির কাছে গেলাম, তো আমি যাই বললাম যে আমার না মাথা খুব ব্যথা করতেছে এবং পিঠও ব্যথা করতেছে। তখন তারা দেখলো যে আমার যে গায়ে, আমি শার্ট গায়ে দিই বেশিরভাগ, তখনও শার্ট গায়ে ছিলাম, আমার শার্ট আপনার ছিদ্র হয়ে গেছে, অনেকগুলি ছিদ্র হয়ে গেছে এবং রক্ত ঝরতেছে। তখন সে পিছন দিকে তাকায় বলছে, তোমার তো অনেক রক্ত ঝরতেছে। সাথে সাথে জামার বোতাম খোলা হইলো, খুললে দেখে যে আমার গায়ে থেকে রক্ত ঝরতেছে। আমরা দ্রুত ওইখানে একটা ভ্যান গাড়ি পাইলাম, ওই ভ্যানে আমরা উঠে গেলাম, এবং ভ্যান গাড়িওয়ালা আমাদের কাছ থেকে কোনো ভাড়া নেয়নি। মানে ভ্যান গাড়িওয়ালা ভাড়া নিচ্ছে না? না, ভাড়া নেয়নি। তখন ও বললো যে আপনারা উঠেন, আমি আপনাদেরকে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছি।
পরে সালমান হাসপাতাল নামে একটা কাজলাতে হাসপাতাল আছে, ওইখানে গেলাম। যাওয়ার পরে ওনারা আমার ট্রিটমেন্ট করলেন, শুধু 100 টাকা নিলেন। ওখানে গেলাম, যাওয়ার পরেই বললো কি হয়েছে, আমি বললাম আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, পিঠে ঘাড়ে। তখন ওরা বললো যে আপনি গান শুট হয়েছেন, আপনি ইমার্জেন্সিতে ঢুকে যান। আচ্ছা, তখন আমি ইমার্জেন্সিতে ঢুকে গেলাম। ঢোকার পর ওইখানে একজন ডাক্তার মহিলা ছিলেন এবং নার্স ছিলেন বেশ কয়েকজন, এবং ওনারা খুব আন্তরিকভাবে এই গুলিগুলি বের করে দিলেন, ওষুধ লাগাইয়া ছেড়ে দিলেন। আচ্ছা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল যে আপনি নাম এন্ট্রি করেন, মোবাইল নাম্বার দিয়ে যান, এটা এন্ট্রি হবে। তখন আমি ভয়ে বলছি যে না, আমি নাম বলবো না, আমার মোবাইল নাম্বার দিব না। কিন্তু তারা খুব জোরাজোরি করছিল, কিন্তু আমি দেইনি, ভয়ে দেইনি। আচ্ছা, আইসা পড়ছে। আসার পরে এখন তো আর বাসায় শুতে পারি না, এখন চিত হয়ে শুতে পারি না, কাইতে হয়ে পারি না, উপর হয়ে আর কতক্ষণ শুয়ে থাকা যায়, খুব যন্ত্রণা। পরের দিন আরেকটা হাসপাতালে গেলাম আমাদের এলাকায়, যেটা হলো দেশ বাংলা হাসপাতাল। ওইটাতে গেলাম, যাওয়ার পরে ডাক্তার দেখলেন, ডাক্তার দেখে বললো যে আপনার ভিতরে এখনো গুলি আছে। আচ্ছা, আগের দিন কয়টা গুলি বের করা হয়েছিল? আমার মোট গুলি বিদ্ধ হয়েছিলাম 9টা। 9টা? জি, আগের দিন বের করা হয়েছিল 5টা। আসলে ওই দিন আমি সালমান হাসপাতালে চাইলে সবগুলি গুলি বের করতে পারতাম, আমার চাইতো আরো গুরুতর লোক ছিল ওইখানে, একের পরে এক আসতেছিল। তখন ওই অবস্থা দেখে তখন ওই ডাক্তার ম্যাডামই বলছে যে আলহামদুলিল্লাহ আপনি বাড়ির দিকে চলে যান, এখন তো দেখতেই পারতেছেন পরিস্থিতি, আমরা কারে থুয়ে কারে চিকিৎসা দেব। পরের দিন আবার যখন দেশ বাংলা হাসপাতালে গেলাম, ওনারা আমার 3টা গুলি বের করছে, খুব ব্লিডিং হয়েছে। তারপরে বলছে যে এক্সরে করেন, এক্সরে করে বাকি গুলি বের করি। তখন এক্সরে করছি, করার পরে বলছে আবার অপারেশন রুমে আসেন। এটা হলো 6 তারিখ। তখন আমি আর ভয়ে ঢুকছি। 6 তারিখ কি এর পরে? 5 তারিখের পরে? 4 তারিখের পরে। হ্যাঁ, 4 তারিখের পরে, মানে 5 তারিখে তো শেখ হাসিনা পালালো। হ্যাঁ, 6 তারিখে আবার হাসপাতালে আছে, দেশ বাংলা হাসপাতালে গেল। তখন আমি আর ওনার 3টা বের করার পরে বাকি আর আমি বের করছি না। আচ্ছা, কারণ তখন নিজের কাছে ভয় লাগতেছিল এবং মানে খুব একটা আনইজি লাগতেছিল। আপনি কি 5 তারিখে রাস্তায় ছিলেন না? আমি 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছি। আচ্ছা, তখন দাহ হতো? জি, আমি পরে আর আপনি রাস্তায় না, তখন আমি আর রাস্তায় আসছি মানে আমি তখন বাসায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। আচ্ছা, অবশ্যই 5 তারিখ বিকালবেলা একবার বের হয়েছি, যখন এটা হলো আনন্দে, যখন শুনছেন যে আনন্দে বের হয়েছে। আচ্ছা, পরে 6 তারিখে যখন ওখান থেকে বের করলো, আবার এক্সরে করা হইলো, বললো যারা গুলি আছে। তখন আমি আর ভয়ে করলাম না। ঢাকা মেডিকেলে যারা গিয়েছিল অনেকের মুখে শুনছি যে তাদের চিকিৎসাটা ঠিকমতো হচ্ছে না এবং তাদেরকে পুলিশে হয়রানির একটা সম্ভাবনা আছে, যার জন্য ঢাকা মেডিকেল গেছি না। কিন্তু পরবর্তীতে 18 তারিখে গেছি। আচ্ছা, এবং যাইয়া বাকি গুলি বের করছি। কয়টা গুলি? ঢাকা মেডিকেল 2টা গুলি বের করছে। এরপর আরো একটা রয়ে গেছে। আচ্ছা, এখনো রয়ে গেছে? এখন একটা গুলি রয়ে গেছে। এটা নিয়ে ডাক্তারের বক্তব্য কি? ডাক্তার তখন বলছিল যে আপনি 2 মাস পরে আসেন, বাকি গুলিটা বের করেন। কিন্তু এখন আমার ভয় করে, অপারেশন করতে ভয় করে, এই জন্য আমি আর যাচ্ছি না। কিন্তু এটা এখন আমার খুব ব্যথা। আপনি এই যে স্বতঃস্ফূর্ততা কেমন বাংলাদেশ চেয়েছিলেন আর কেমন দেখছেন এখন? আসলে যেটা আশা ছিল যে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হবে এবং সবাই মিলেমিশে থাকবো, কিন্তু এখন আসলে মনে হচ্ছে সেই আশাটা পূরণ হচ্ছে না। এই জন্য আমার মনে হয় যে দায়িত্বশীল যারা আছেন তাদের মনে হয় আরো দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। এটা আমার আগামী বাংলাদেশ কেমন চান? আগামী বাংলাদেশ ন্যায় বিচার। জি, ন্যায় বিচার চান। জনাব ইব্রাহিম, আপনাকে দৈনিক সংগ্রামে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জুলাই যোদ্ধা হিসেবে আপনার প্রাপ্য সম্মান এবং আপনি পেয়ে যান, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো কাউকে সঙ্গে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন দৈনিক সংগ্রাম ডিজিটাল।